বিপ্লব বিশ্বাসের সমর্থনে আজ রানাঘাট লোকসভা প্রান্তে কেন্দ্রে বিভিন্ন বিধানসভার প্রোগ্রাম শেষে উপস্থিত উত্তর পূর্ব বিধানসভায় এই বিধানসভায় উপস্থিত আছেন আমাদের মধ্যে সব থেকে বর্ষিয়ান শ্রদ্ধেয় কমল দত্ত মহাশয়। তাকে এই কারণে শ্রদ্ধা করি কারণ মান্যবর কাঞ্চিরামজি যাকে নিজ হাতে টিউবওয়েল চেপে ওনাকে জল খাইয়েছিলেন, সেই মানুষটি আমাদের মঞ্চে রয়েছেন শ্রদ্ধেয় সান্যাল সাধু, বিধানসভার সম্পাদক শ্রদ্ধেয় অসীম বারুই, ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় বিকাশ ঠিকাদার এবং আজকের এই সভার সভাপতি। সঙ্গে আমাদের অনেকেই রয়েছেন, প্রশাসনের লোক রয়েছেন এই বাজারের ক্রেতা বিক্রেতা শ্রোতা। প্রত্যেককে আম্বেদকরবাদী অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে বিশ্বরত্ন বাবা সাহেব ডক্টর আম্বেদকরের নীতি, সাবিত্রীবাই ফুলে, জ্যোতিবারাও ফুলে, ফতেমা শেখের নীতি, মহাত্মা গুরুচাঁদ ঠাকুর, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, রায় সাহেব ঠাকুর, পঞ্চানন বাম্মা, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, মান্যবর কাঞ্চিরামজি সহ সিধু কানু বিরসা মুন্ডা সহ তামাম ভারতবর্ষের বহুজন সমাজের মহাপুরুষদের দর্শন এবং বিচারধারার প্রতি আস্থা রেখে বহিন কুমারী মায়াবতীদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আজকে কিছু কথা আপনাদের সামনে এই বহির্গাছি বাজারে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। আমরা যারা বহুজন সমাজ পার্টি করি, আমরা চাই ভাইচারার মাধ্যমে রাজনীতি করতে, ভ্রাতৃত্ববোধ তৈরি করতে। যে সমস্ত রাজনৈতিক দল আজ এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা যে আপনাদের কোন রাজনৈতিক দল বিরোধী, আমি বলছি আমাদের কোনো রাজনৈতিক দল বিরোধী নয়, আমাদের হচ্ছে মনুবাদী সমস্ত রাজনৈতিক দলের দর্শন এবং বিচারধারার বিরোধী। বলে কিরকম মনুবাদী দর্শন এবং রাজনৈতিক দলের যে আদর্শ তার বিরোধী? বলে ভারতবর্ষে দুটি ধারায় রাজনীতি চলছে, একটা হচ্ছে বহুজন সমাজ পার্টির নেতৃত্বে আম্বেদকরবাদী লড়াই ধারা, সমতামূলক নীতির প্রবর্তন ভারতবর্ষের রাজনীতিতে। অন্যদিকে যত মনোবাদী রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, টিএমসি, সিপিএম থেকে কংগ্রেস থেকে শুরু করে তামাম ভারতবর্ষের ছোটখাটো যত রাজনৈতিক দল আছে তাদের দর্শন হচ্ছে ভারতবর্ষের গরিষ্ঠ সংখ্যক মানুষকে অধিকারহীন করে রাখা, আর বহুজন সমাজ পার্টির দর্শন হচ্ছে আপামর ভারতবর্ষের গরিষ্ঠ সংখ্যক মানুষকে অধিকার দেওয়া। তাহলে যে বহুজন সমাজ পার্টি ভারতবর্ষের অধিকাংশ মানুষকে অধিকার দিতে চাইছে, আর মনুবাদী রাজনৈতিক দল ভারতবর্ষের অধিকাংশ মানুষ থেকে অধিকার কেড়ে নিতে চাইছে, অর্থাৎ এই মনুবাদ এবং আম্বেদকরবাদের লড়াই ভারতীয় রাজনীতিতে যেটা শুরু হয়েছে, এই 24 সালের লড়াইটা শুধু এই ভারতবর্ষের মাটিতে, খুব তাড়াতাড়ি ভারতবর্ষের মাটিতে মনুবাদীরা বুঝবে যে ভারতবর্ষের অধিকাংশ মানুষ তার দর্শন এবং বিচারধারাকে সামনে রেখে ভারতবর্ষে আম্বেদকরবাদকে প্রতিষ্ঠা করে ছাড়বেই, এবং সেই আম্বেদকরবাদকে প্রতিষ্ঠা করবার জন্য আজকে আমাদের লড়াই। আমি কিছু কিছু ছোট ছোট কথার মধ্য দিয়ে আজকে আমার বক্তব্য তুলে ধরতে চাই। আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে 2003 সালে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা মানুষগুলোকে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ের রেলমন্ত্রী ভারত সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের দ্বারা
2003 সালে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষদেরকে ইলিগাল মাইগ্রেন্ট করলো। আর ইলিগাল মাইগ্রেন্ট মানে হচ্ছে অবৈধ নাগরিক। আর অবৈধ নাগরিক করবার পরে কলকাতায় আন্দোলন হলো। আর সেই আন্দোলনের নিরিখে দেখা গেল 2004 সালের 28শে ফেব্রুয়ারি তখন ওকে নিয়ে সরকারে বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর টিএমসির তখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে পাকিস্তান, আফগানিস্তান থেকে যে মানুষগুলো ভারত ভূমিতে প্রবেশ করেছে তাদের নাগরিকত্ব প্রদান করা সত্ত্বেও বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষদেরকে নাগরিকত্ব প্রদান করেনি। ফলে আমরা এবার নাগরিকত্ব প্রদান করব, তার জন্য লড়াই আন্দোলন হলো। এবং 2016 সালের পরে 2019 সালে একটা আইন পাস করা হলো। সেই আইনে বলল 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন থেকে 6টি কমিউনিটির মানুষ যাদেরকে 1920 সালের পাসপোর্ট আইন এবং 1946 সালের ফরেনার অ্যাক্ট অনুসারে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সরকার ছাড় দিয়েছে, তাদেরকে বেনাগরিক করা হবে না। আর ওই অসীম বাবু আর শান্তনু বাবুরা আর তাম বিজেপির রাজনৈতিক দলের এমএলএ এমপিরা তারা বলে বেড়ালো 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারত ভূমিতে প্রবেশ করিয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। 2 মাস আগে যখন এর রুল জারি হলো 39 পৃষ্ঠার রুলস অধ্যয়ন করে দেখা গেল যে ওই রুলসে পরিষ্কার বলা আছে আপনি যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইয়ে আপনি বাংলাদেশের কোথায় জন্মেছেন, বাংলাদেশের কোন স্কুলে পড়েছেন, আপনি বাংলাদেশের কোন লাইসেন্স আছে কিনা, বাংলাদেশের ট্যাক্স দেন কিনা, এরকম অন্তত বেশ কয়েকটি তথ্য দিয়ে এবং তারপরে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে, ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে আপনাকে এফিডেভিট করে সমস্ত তথ্য জানিয়ে দিতে হবে। এবং সেই ডিস্ট্রিক্ট লেভেল কমিটিও কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং তারপরে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে যদি আপনি আপনার যাচাই করতে সক্ষম না হন তখন স্টেট লেভেলে এম্পাওয়ারমেন্ট কমিটি থাকবে, সেই এম্পাওয়ারমেন্ট কমিটির কাছে ওই কাগজপত্র জমা দেওয়া হবে। এবং এম্পাওয়ারমেন্ট কমিটির কাছে কাগজপত্র জমা দেওয়ার পরে আপনি যদি সঠিক প্রমাণ করতে না পারেন তাহলে ভারতবর্ষের কোনো কোর্টে গিয়ে আপনি কোনো কেস করতে পারবেন না। এবং এই আইনের মোতাবেকে সুপ্রিম কোর্টে 237টি কেস চলছে। আর 237টি কেস চলার সঙ্গে সঙ্গে এই আইন যদি খারিজ হয় আমার সমাজের মানুষরা অনলাইনের মাধ্যমে স্বরাষ্ট্র দপ্তরের হাতে হাতে তার সমস্তকে তারা নিজেরা স্বীকার করছে আমরা বাংলাদেশি অর্থাৎ ভারতের নাগরিক নয়, সেটা প্রমাণ হবে। আমাদের অসীম বাবাকে এই বর্ধমান পূর্ব কেন্দ্রে দাঁড়িয়েছিল চাকদা থেকে একজন অসীম বাবাকে ফোন করেছিল যে আপনারা তো লড়াই আন্দোলন করেছিলেন ভারতবর্ষের নাগরিক মানুষ পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা মানুষগুলোকে নাগরিক করবেন, রুল জারি করলেন। আর রুল জারি করার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পেলাম তখন ওই চাকদার মানুষটি বললেন যে অসীম দা আপনি তো বলেছিলেন এই কথা, তাহলে আপনি কি অ্যাপ্লাই করেছেন? না, আমি অ্যাপ্লাই করব। অসীম বাবু পরিষ্কার বলছেন, আমার কাছে ভিডিও আছে, চাকদার মানুষের প্রশ্নের উত্তরে বলছেন আপনার কি এটা দরখাস্ত জমা দেওয়ার মতো ওই দেশের প্রমাণপত্র কাগজপত্র আছে? যদি কাগজপত্র থাকে তাহলেই আপনি দরখাস্ত করুন। আজকের শান্তনু ঠাকুরেরা, আজকে অসীম বাবুরা, তাম ভারতবর্ষের মনুবাদী রাজনৈতিক দলের এমএলএ এমপিরা আজকে প্রমাণ করা যে আমি এই নাগরিক বিলে অ্যাপ্লাই করেছি, ভারতবর্ষের নাগরিক হতে চাই। শান্তনু ঠাকুর কেন নাগরিক হওয়ার জন্য দরখাস্ত করেনি? অসীম বাবা কেন নাগরিক হওয়ার জন্য দরখাস্ত করেনি? আর এই কেন্দ্রের প্রার্থী তৃণমূলের মুকুটমণি অধিকারী তিনি কেন অ্যাপ্লাই করেনি? কারণ পরশুদিন লাভ দিয়ে তৃণমূল বিজেপি থেকে বিজেপির এমএলএ থেকে তৃণমূল এসে দাঁড়িয়ে পড়েছে। বাবু পরশুদিনও বক্তৃতা দিয়ে বলেছে আমার নাগরিকত্ব চাই। ভুলে গেলে মুকুট বাবা তোমার নাগরিকত্বের কথা, যে নাগরিকত্বের কথা বলে মতুয়াদের দ্বারে দ্বারে মতুয়া সম্মেলনে গিয়ে নিজের ডক্টরের ডিগ্রিকে জারি করে প্রমাণ করতে চাইতে যে ভারতবর্ষের মানুষের পক্ষে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, আর আজকে তুমি বলছো ভারতবর্ষের পক্ষে দাঁড়িয়ে বিজেপি নামক রাজনৈতিক দলের পক্ষে দাঁড়িয়ে বা তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে ভালো ভালো কথা বলছো। আর নাগরিক হবে কবে?
প্রমাণ করো এমএলএ এমপিরা আগে দরখাস্ত করে যে আমি নাগরিক হতে চাই। অত্যন্ত ধান্দাবাদীর একটা কথা। আমরা যারা সাধারণ মানুষ আছে চোখের জলে দুধ ভাসিয়ে দেই, আর লোককবির যখন গান হয়, আরে লোককবির কথা কি বলবো ভাই, বলে নয়ন ভিজে কপাল ভিজিয়া গেল নয়নের জলে। যখন ওই লোককবিদের ধরা হয়, এই ভেদদারি মানুষদের, ভেদদারি নেতাদের ধরা হয়, নয় কপাল কি করে নয়নের জলে ভাসবে, তখন এর উত্তর সঠিকভাবে না দিতে পেরে বলে ঠ্যাং দুখানি বাঁধা শীতল তেঁতুল গাছের ডালে। অর্থাৎ এই মনুবাদী রাজনৈতিক দলের এমএলএ এমপি, এই মনুবাদী রাজনৈতিক দলের লিডারদের ঠ্যাং বাঁধা তেঁতুল গাছের ডালে, তাই চোখের জলে কখনো কপাল ভেজে না, সেই ন্যূনতম জ্ঞান নেই। চোখের জল নরমাল করলে কপাল ভেজে, কপাল ভেজে না। যে সমস্ত নেতা নেত্রী এমএলএরা কপাল আর কপালের পার্থক্য বোঝে না, তাদের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে ভালো লাগে না। আমি শুধু একটি কথার উপর দুটি কিছু কথা বললাম। ভারত সরকার কৃষকদের মুক্তির জন্য কৃষি বিল আনয়ন করলেন, খুব ভালো কথা। কৃষকদের নাকি খুব সুবিধা হবে। একটা সবজির উপরে আমি কথা বলতে চাই, সমস্ত সবজির উপর নয়। আপনারা এখন আলু কিনছেন কত টাকায়? 30 টাকায়। এই আলুটা যখন মাঠে চাষ হয়েছিল তখন ক টাকায় কেনা হয়েছিল? আলুটা 7 টাকায়। এবং ওই যে মাঠের থেকে 100 কুইন্টাল 100 বস্তা যদি আলু বিক্রি হয়, 100 বস্তা আলুর মধ্যে 95 বস্তা আলু শিল্পপতিরা মাঠ থেকে তাদের এজেন্টের মাধ্যমে কিনেছে। অর্থাৎ এজেন্টের মাধ্যমে অধিকাংশ আলুই নয়, শুধু সমস্ত সবজি কিনে ওই যে ভান্ডার রয়েছে ও নির্দিষ্ট সীমার অতিক্রম করে যত কিছু ক্রয় করা যায় তখন ভান্ডারে জমা রেখেছেন মজুদদারের ভান্ডারে। আর তখন ঠকিয়েছেন তাদের, যে মানুষটি, যে কৃষকটি চাষ করেছে আলু, সেই কৃষক তার সন্তান সন্ততি নিয়ে সঠিকভাবে বাঁচতে পারছেন না। আর এখন ঠকছে কারা? 30 টাকা যখন আলু কিনছি, এখন মজুদদারদের যে ভান্ডারে যে আলু সঞ্চয় আছে সেই আলু এজেন্ট মাধ্যমে ছোট ছোট দোকানদারের কাছে পৌঁছে দিচ্ছে। সর্বসাধারণের ক্রেতাদের সর্বশান্ত করার এই যে ব্যবস্থা ভারত সরকার, বিজেপি সরকার কৃষকদের মঙ্গলের জন্য যে কৃষি বিল করেছেন, এটা হচ্ছে ভারতবর্ষের কৃষকদের সর্বনাশের বিল। তাই মানুষকে বুঝতে হবে সমস্ত জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। আর ওই তো বলে সেই কমপ্লানের মতো যদি বেড়ে চলে, তখন বাচ্চারা লাফিয়ে লাফিয়ে বলে, এক দেওয়ার সময় বলে দেখো আমি বাড়ছি মামি। আর এই ভারত সরকার এবং রাজ্য সরকারেরা জিনিসপত্রের দাম সহ মানুষের মূল্যবোধকে ধ্বংস করে দিয়ে যে বৃদ্ধি ঘটাচ্ছেন, সেই বৃদ্ধিটা হচ্ছে দেখো আমি বাড়ছি মামির মতো। আমি আর কি বলবো, যেমনি ভাবে কৃষি বিল কৃষকদের ঠকানোর জন্য, তেমনি ভাবে ইলেকট্রাল বন্ড তৈরি হলো। রাজনৈতিক দল দেখুন, এখানে তৃণমূল কংগ্রেস আর বিজেপি ফ্ল্যাগে ফ্ল্যাগে 6 লাখ, আর আমাদের ফ্ল্যাগ দিতে খুব কষ্ট হয়, কারণ আমরা শিল্পপতিদের কাছ থেকে 1 টাকাও গ্রহণ করি না। এবার ইলেকশন কমিশনকে বহুজন সমাজ পার্টি তাদের নেতৃত্বের মাধ্যমে জানিয়ে দিয়েছে, বহুজন সমাজ পার্টি ভারতবর্ষের তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল, আর এই তৃতীয় শক্তিশালী রাজনৈতিক জাতীয় দল, এই দল ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছে যে পরিষ্কার ভাবে আমরা কোন শিল্পপতিদের কাছ থেকে 1 টাকাও পার্টি চালানোর জন্য নেইনি। এবং ইলেকশন কমিশনও স্বীকার করেছে ভারতবর্ষে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে শিল্পপতিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা গ্রহণ করেছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম থেকে শুরু করে তামাম মনোবাদী রাজনৈতিক দলের লিডারেরা এবং তার দল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওই শিল্পপতিদের থেকে টাকা নিয়ে শিল্পপতিদের উৎপাদিত জিনিসপত্রের দাম
নির্বাচনের পরে দাঁড়িয়ে সর্বসাধারণদের ধ্বংস করবার এই ইলেকট্রাল বিলের পরিকল্পনা। বিজেপি নিয়েছে 7,000-এরও বেশি কোটি টাকা, আর তৃণমূল কংগ্রেস দিয়েছে 1661 কোটি টাকা, অন্যদিকে কংগ্রেস দিয়েছে 1441 কোটি টাকা। আমি আর অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছি না। এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে অবৈধভাবে পার্টি ফান্ডে টাকা গ্রহণ করে শিল্পপতিকে ভারতবর্ষের মাটিতে টিকিয়ে রাখার যে কৌশল, সর্বসাধারণদের ধ্বংস করবার যে প্রতিজ্ঞা ভারত সরকার নিয়েছে, সেই ব্যবস্থার মাধ্যমে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সেটাই ওরা কার্যকরী ভারতীয় রাজনীতিতে করতে চাইছেন। এই কারণে আমরা টাকা তাদের কাছ থেকে নেই। ওই রিক্সাওয়ালা, ভ্যান চালক, টোটো চালক, মুনিশ খাটা মানুষ, ওই সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, সবজি বিক্রেতা, ছোট ছোট দোকানদার, তাদের কাছে গিয়ে আমাদের চাকরিজীবী মানুষের কাছে 2 টাকা, 5 টাকা, 10 টাকা তাদের কাছ থেকে নিয়ে আমরা যে অর্থ সংগ্রহ করি, সেই অর্থ সংগ্রহের মধ্য দিয়ে আমার রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেটুর ফেস্টুন মিটিং মিছিল সংগঠিত হয়। তাই বলতে পারি, ভারতীয় রাজনীতিতে সব থেকে যদি দুর্নীতিবাজ কোনো রাজনৈতিক দল হয়, সেটা হচ্ছে মৌলবাদী বিচারধারায় তৈরি বিজেপি, তৃণমূল কংগ্রেস সহ তাম মৌলবাদী রাজনৈতিক দল হচ্ছে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল। আর এই নিরিখে ইলেকশন কমিশনের ডাটা অনুসারে বহুজন সমাজ পার্টি সব থেকে দুর্নীতি মুক্ত রাজনৈতিক দল। আমরা দেখেছি, আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি মন্দির চান? আমি বলেছিলাম हम मंदिर नहीं चाहिए, हम नेत्री चाहिए। हम मंदिर नहीं चाहिए, हम नेत्री चाहिए। কেন চাইবো না? আমার ঠাকুর গুরুচাঁদ যেই দিন গুরুচাঁদকে ধরে ধরে ঠাকুর হরিচাঁদ বিভিন্ন বিদ্যালয়ে ঢুকতে গিয়েছিলেন, সেই বিদ্যালয়ে ঢুকতে গিয়ে মৌলবাদী কোনো বিদ্যালয় ঠাকুর গুরুচাঁদকে পড়তে দেয়নি, ভর্তি দেয়নি। এখনকার মুসলমানদেরকে মাদ্রাসা এক আগে ছিল মক্তবে, সেই মক্তবে থেকে মুসলমানেরা ঠাকুর হরিচাঁদের কাছে আবেদন জানিয়ে গুরুচাঁদ ঠাকুরকে মক্তবে 4 পর্যন্ত পড়াশোনা করিয়েছিলেন। অর্থাৎ শিক্ষার অধিকার ঠাকুর গুরুচাঁদকে মুসলমানেরা দিয়েছিলেন, এবং মুসলমানদের ওই শিক্ষার অধিকার পেয়ে ঠাকুর গুরুচাঁদ অখণ্ড ভারতবর্ষে 3,953 অধিক বিদ্যালয় স্থাপন করেছেন। আমি এ তথ্য বলছি না, বাংলার যে 10ম শ্রেণীর ইতিহাস বই, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর জীবন মুখোপাধ্যায়, তার বইতে ডক্টর জীবন মুখোপাধ্যায় লিখলেন, ভারতীয় শিক্ষা জগতে উজ্জ্বলতম নক্ষত্র ঠাকুর গুরুচাঁদ, যিনি 3,953 অধিক বিদ্যালয় স্থাপন করেছেন। জীবন মুখোপাধ্যায় বললেন, আজকে আপনারা সন্তান সম্ভব হলে যেমন হসপিটালে নার্সের পরিষেবা দেন, সেই হসপিটালের নার্সের পরিষেবা পেতে ঠাকুর গুরুচাঁদ ভাতৃমাতার শিক্ষার প্রবর্তন করেছিলেন। অথচ যে মানুষগুলো শিক্ষার অধিকার করে নিল আর যাদেরকে শিক্ষার অধিকার দিল না, সেই মানুষের আঁচলের তলায় ঠাকুর, ওই শান্তনু ঠাকুরেরা দিয়ে আজকে হরিচাঁদের জয় গুণগান ভুলে গিয়ে জয় শ্রীরাম বলছে। আর রাম মন্দির উদ্বোধন কালে আমি সে কথায় পরে আসছি, সাবিত্রীবাই ফুলে, জ্যোতিবারাও ফুলে মহারাষ্ট্রের মাটিতে যে শিক্ষার আন্দোলন করেছিলেন, সেই শিক্ষার আন্দোলনে বাধা দিয়েছিলেন তৎকালীন সময়ের সমাজপতি উচ্চবর্ণীয় মানুষেরা। সাবিত্রীবাই ফুলে এশিয়ার প্রথম শিক্ষিকা, যে কিনা 35টি অনাথ আশ্রম এবং প্লেগ রোগ যখন মহারাষ্ট্রে হয়, সেই লঙ্গরখানা খুলে অবৈধ সন্তানদের ডাক্তার বানিয়ে তার মাধ্যমে মহারাষ্ট্রে যখন প্লেগ হয় 1854 সালে, সেই প্লেগ রোগীদের ওই পরিষেবা থেকে, ওষুধ থেকে, খাদ্যের ব্যবস্থা 85 টাকার লঙ্গরখানা খুলেছিলেন। আর প্লেগ রোগীকে কাঁধে নিয়ে নিয়ে নিজের সন্তান, বড় ডাক্তার যিনি আমেরিকায় চিকিৎসা করতেন, সেই ডাক্তার এসে চিকিৎসা করতে করতে এবং প্লেগ রোগীদের কাঁধে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চিকিৎসালয়ে নিতে নিতে একদিন সাবিত্রীবাই ফুলে আমাদের কাছ থেকে চলে গেল। অর্থাৎ আমার সমাজের মানুষ শিক্ষা গ্রহণ করবার জন্য কোন মুসলমানের কাছ থেকে বাধা পায়নি। আমার সমাজের শিক্ষা গ্রহণ করবার জন্য জাতপাতের জীর্ণ ভারতবর্ষে মৌলবাদী শাসকদের দ্বারা, উচ্চবর্ণীয় মানুষদের দ্বারা বাধা পেয়েছে। আর ওদের ওই পথে চলার
করার জন্যে আমার মানুষরা নিজেদেরকে ভালো বলছে। আর সেই জন্যে আবার বলছে রাম মন্দির উদ্বোধন হবে, রাম মন্দির উদ্বোধন হবে। আমরা দেখেছিলাম অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার সময় আমাদের এই এলাকার মানুষও রামশিলা নিয়ে ওখানে গিয়েছিলেন, এক জায়গায় জড়ো করেছিলেন। মন্দির যখন তৈরি হলো সেই মানুষটির ডাক হলো না। অযোধ্যার মন্দির, অযোধ্যার মসজিদ যে গুজরাটি চামার ছেলেটি উঠে ভেঙেছিল, সেই চামার ছেলেটি এই মন্দির নির্মাণের সময় কোনো ডাক পায়নি। সেই চামার ছেলেটি আজও গুজরাটের জুতো সেলাই করে, যার হাতুড়ি কাস্তে গাইতি দিয়ে অযোধ্যার মসজিদ ভাঙা হয়েছিল, জাতপাতের কারণে তাকে ডাকা হয়নি। আর রাম মন্দির উদ্বোধনকালে ভারতবর্ষের 131 জন সাংসদ, এসসি এসটি ওবিসি সাংসদ, যাদের একজনকেও নেমন্ত্রণ করা হয়নি। ভারতবর্ষের তখনকার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দলিত হওয়ার কারণে তাকে নেমন্ত্রণ করা হয়নি। ভারতবর্ষের দলিত মহামন্ডলেশ্বরের প্রধান কানাইয়া প্রভুনন্দন গিরিকে নেমন্ত্রণ করা হয়নি। আর ত্রিং ত্রিং করে লাফিয়ে ঠাকুরনগর থেকে জল মাটি নিয়ে শান্তনু বাবা গিয়েছিলেন, সাঙ্গ পাঙ্গ নিয়ে ওই ডঙ্কা কাশি নিয়ে দলে দলে গিয়ে ওখানে বসে পাঠ দিচ্ছেন এবং ঠাকুরনগরে সে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে আমি ঠাকুরনগর থেকে জল মাটি নিয়ে গিয়েছিলাম, অযোধ্যায় গ্রহণ করেছে। দেখো তোমরা, আমরা একটা হিসাব করবেন সাধারণ জনগণ হিসেবে। কখনো যদি একজন সাধারণ মানুষ, সাধারণ এক প্রধান অঞ্চল প্রধানের পাশে দাঁড়িয়ে থাকে কোনো অনুষ্ঠানে, তার ছবি তুলে ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট করে, আর দেশের তাম ভারতবর্ষের রাজনৈতিক লিডারদের সামনে রাম মন্দিরের ওই পূজনে, রাম মন্দিরের ভিত্তি পূজার ক্ষেত্রে শান্তনু ঠাকুর জল মাটি নিয়ে যাবে, ভারতবর্ষের কোন মিডিয়া তা দেখাবে না, এটা হতে পারে। অর্থাৎ এই ফেক কথা বহুজন সমাজ পার্টি মানে না। এটাই নয়, শুধু নতুন সংসদ ভবন যখন উদ্বোধন হয়েছে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও ডাকা হয়নি, তাই কি আমরা ধরে নেব না আদিবাসী রাষ্ট্রপতি বলে দ্রৌপদী মুর্মুকে ডাকা হয়নি? আর রাজদণ্ডের সংসদ ভবনে রাখা হয়েছে, যে রাজদণ্ডের বিরুদ্ধে তীব্র লড়াই আন্দোলন বাবা সাহেব করে ভারতবর্ষের সর্বসাধারণের মানুষের মুক্তির জন্য তাদের জন্য ন্যায় দণ্ড দিয়েছিলেন। আর সেই ন্যায় দণ্ডের একমাত্র হাতিয়ার ভারতীয় সংবিধান। আর ভারতীয় সংবিধান নিয়ে আপামর ভারতবাসীর মঙ্গল বাবা সাহেব ডক্টর আম্বেদকর করেছেন। তাহলে আমি কেন বলবো না যে हम मंदिर नहीं चाहिए, हम शिक्षा चाहिए, हम नौकरी चाहिए, हम काज चाहिए, काज। বলবো না কেন? প্রশ্ন আপনাদের কাছে, কেন বলবো না? আজকে আমার মানুষ, ছেলে মেয়ে পড়াশোনা করছে। আমি এক সময় পড়াশোনা করেছি, 30 বছর